সংসদ অধিবেশন শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে কেন হঠাৎ ওয়াকআউট করলো ইন্ডিয়া জোট? কেনই বা বিরোধী দলের হেভিওয়েট সাংসদরা একজোট হয়ে সরকারি টাকা সর্বদলীয় বৈঠক মাঝপথেই বৈঠক করার মতো চরম সিদ্ধান্ত গ্রহণ করলেন? যে রাম মন্দির নিয়ে এতদিন একেবারে নিশ্চুপ ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ঠিক বাদল অধিবেশনের আগেই কেন তিনি এমন এক বিস্ফোরক দাবি তুললেন যা নিয়ে জাতীয় রাজনীতিতে কার্যত তোলপাড় শুরু হয়ে গেছে? বিরোধীদের এই অত্যন্ত সুপরিকল্পিত এবং আক্রমণাত্মক কৌশলের বিপরীতে দাঁড়িয়ে সরকার কি এমন কোনো মাস্টার স্ট্রোক দিতে চলেছে যা বিরোধী ঐক্যকেই এক চরম প্রশ্নের মুখে ফেলে দেবে? আগামীকাল থেকে শুরু হতে চলেছে দেশের সংসদীয় রাজনীতির বহু প্রতীক্ষিত বাদল অধিবেশন। কিন্তু অধিবেশন পক্ষে শাসক ও বিরোধীদের মধ্যে বাকযুদ্ধের ঝড় ওঠার আগেই সংসদের বাইরে শুরু হয়ে গেছে এক অভূতপূর্ব রাজনৈতিক সংঘাত। ঠিক কিভাবে সর্বদলীয় বৈঠকে বিরোধী জোট তাদের ক্ষোভ উগরে দিয়ে ঐক্যবদ্ধ রূপ প্রদর্শন করেছে? রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের চিঠি নেপথ্যে ঠিক কি গভীর রাজনৈতিক কৌশল লুকিয়ে রয়েছে, এবং আগামী দিনে বহু চর্চিত রিইলেকশন বিল কিভাবে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মতো শক্তিশালী বিরোধী নেতাদের এক চরম ধর্ম সংকটে ফেলতে চলেছেন? সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতের সংসদীয় গণতন্ত্রের এক দীর্ঘদিনের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রীতি হলো যে কোনো সংসদীয় অধিবেশন শুরু হওয়ার ঠিক আগের দিন একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করা হয়। এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো শাসক দল এবং বিরোধী পক্ষের মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় সাধন করা, যাতে সংসদের অমূল্য সময় নষ্ট না হয় এবং দেশ গঠনের কাজ সুচারুভাবে চলতে পারে। সরকার সাধারণত এই বৈঠকের মাধ্যমেই বিরোধীদের কাছে আসন্ন অধিবেশনের সহযোগিতার আন্তরিক প্রার্থনা জানায় এবং নিজেদের আইনি রূপরেখা তুলে ধরে। কিন্তু সাম্প্রতিক বেশ কিছু বছর ধরে বিরোধীদের তরফ থেকে বারবার এই গুরুতর অভিযোগ তোলা হয়েছে যে সরকার তাদের কোনো যৌক্তিক কথাই শোনে না বা তাদের পরামর্শকে গুরুত্ব দেয় না। তাই এই ধরনের আনুষ্ঠানিক বৈঠকের প্রকৃত যৌক্তিকতা নিয়ে তারা বারবার প্রশ্ন তুলেছেন। অনেকেই একে নিছক নিয়ম রক্ষার বৈঠক বলে কটাক্ষ করেছেন। তবে এবারের বাদল অধিবেশনের প্রাক্কালে পরিস্থিতি সম্পূর্ণ এক ভিন্ন মাত্রায় পৌঁছেছে। বৈঠক শুরু হওয়ার মাত্র কিছুক্ষণের মধ্যেই ইন্ডিয়া জোটের হেভিওয়েট সাংসদরা একযোগে বৈঠক ছেড়ে বাইরে বেরিয়ে আসে। এই নাটকীয় ওয়াকআউটের কারণ হিসেবে বর্ষিয়ান নেতা জয়রাম রমেশ এবং অন্যান্য শীর্ষস্থানীয় বিরোধী নেতারা সংবাদপত্রের সামনে জানিয়েছেন যে সরকার অত্যন্ত অন্যায়ভাবে এমন একটি রাজনৈতিক দলকে বা সাংসদদের গোষ্ঠীকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে যাদের এখনো লোকসভার মাননীয় স্পিকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেনি। অভিযোগের তীর মূলত সেই বিদ্রোহী সাংসদদের দিকে যারা নিজেদের মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য একটি অঘোষিত বা অস্বীকৃত দলে যোগ দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ তৃণমূল সাংসদ যারা এনসিপিআই এ যোগ দিয়েছে মূলত তাদেরকে নিশানা করা হচ্ছে এবং তাদেরকে এই সরকারি বৈঠকে সাদরে ডেকে নেওয়া হয়েছে। অথচ স্পিকারের দপ্তর থেকে প্রাপ্ত আনুষ্ঠানিক তালিকা অনুযায়ী এই সাংসদদের সাংবিধানিক অবস্থান এখনো সম্পূর্ণ অস্পষ্ট এবং তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনের আওতায় অযোগ্য ঘোষণার যে আবেদনগুলি জমা পড়েছে সেগুলি এখনো বিচারাধীন রয়েছে বলে দাবি করছে বিরোধীরা। মহামূত্র সংসদের বাইরে এক দীর্ঘ সাংবাদিক সম্মেলনে অত্যন্ত ক্ষুব্ধ ভাষায় এবং স্পষ্ট যুক্তিতে প্রশ্ন তুলেছেন যে 91তম সংবিধান সংশোধনের কর, যেখানে দল ভেঙে আলাদা কোনো ব্লক তৈরি করার কোনো আইনি সুযোগ নেই, সেখানে সংসদীয় বিষয়ক মন্ত্রী এটি কোন যুক্তিতে এবং কোন ক্ষমতা বলে এই বিদ্রোহী সাংসদদের সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানালেন? তিনি আরও প্রশ্ন তুলেছেন যে স্পিকারের অনুমোদন ছাড়া কিভাবে তারা এই বৈঠকে উপস্থিত থাকতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ন্যাশনাল কনফারেন্স, বামপন্থী দলগুলি এবং শিবসেনা উদ্ভব গোষ্ঠী সহ সমস্ত বিরোধী জোট একজোট হয়ে সরকারের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানায় এবং ওয়াকআউট করে সরকারের উদ্দেশ্যে এক কঠোর বার্তা প্রেরণ করে। এই ঐতিহাসিক ওয়াকআউটের ঘটনার পাশাপাশি যে বিষয়টি বর্তমানে সবচেয়ে বেশি রাজনৈতিক মহলের এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো রাম মন্দির ট্রাস্টের তহবিল সংক্রান্ত বিতর্ক এবং সেই স্পর্শকাতর ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সরাসরি এবং অভাবনীয় হস্তক্ষেপ। দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই এই প্রশ্ন তুলছেন যে রাম মন্দির নির্মাণের মতো একটি আবেগপূর্ণ এবং জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ বিষয়ে রাহুল গান্ধী কেন কোনো মন্তব্য করছেন না বা কেন তিনি নিশ্চুপ রয়েছে। কিন্তু ঠিক বাদল অধিবেশনের প্রাক্কালে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি অত্যন্ত কড়া চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে অভিযোগ করেছেন যে দেশের কোটি কোটি সাধারণ মানুষ এবং ধর্মপ্রাণ মানুষ নিজেদের কষ্টার্জিত অর্থ পরম ভক্তি বলে রাম মন্দিরের জন্য দান করেছেন, কিন্তু সেই পবিত্র তহবিলের ব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি যে অস্বচ্ছতার অভিযোগগুলি জনসমক্ষে উঠে আসছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং দুর্ভাগ্যজনক। বিরোধী দলনেতারা দৃঢ়তার সঙ্গে দাবি করেছেন যে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রতিটি সদস্যকে যেহেতু স্বয়ং সরকারই মনোনীত করেছিল এবং এর সম্পূর্ণ কাঠামো সরকারের তত্ত্বাবধানেই গঠিত হয়েছিল, তাই বর্তমান পরিস্থিতিতে এই অভিযোগগুলির নৈতিক এবং প্রশাসনিক দায়ী কোনোভাবে সরকার এড়িয়ে যেতে পারে। চিঠিতে তারা একটি সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ এবং উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন
এবং দেশবাসীর সামনে এই বিপুল তহবিলের সম্পূর্ণ হিসাব স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করার আকুল আবেদন করেছেন। এই পদক্ষেপটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুদূর প্রসারী প্রভাব ফেলতে সক্ষম বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস নেতৃত্ব সাধারণ মানুষকে বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে পুরনো সংসদ ভবনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্বয়ং সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশের পর এই ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করেছিলেন এবং পরোক্ষভাবে এর সম্পূর্ণ কৃতিত্ব তার সরকারই গ্রহণ করেছিল। বর্ষিয়ান নেতা জয়রাম রমেশ এই পুরনো সংসদীয় ভাষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাবি করেছেন যে যখন ট্রাস্ট গঠনের সমস্ত কৃতিত্ব সরকার সানন্দে গ্রহণ করছে, তখন এই স্বচ্ছতা বজায় রাখার সম্পূর্ণ দায়িত্বই তাদের কাঁধেই বর্তায়। এতদিন বিরোধীরা এই বিষয়ে তদন্তের দাবি জানালেও তা সেভাবে জাতীয় স্তরে গতি পায়নি বা চর্চায় আসেনি। কিন্তু এখন স্বয়ং রাহুল গান্ধী এই বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করায় এটা দিনের আলোর মতো স্পষ্ট যে আসন্ন বাদল অধিবেশনে বিরোধীরা এই ইস্যুটিকে সরকারের বিরুদ্ধে একটি অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে। বিরোধীদের মূল কৌশল হলো সরকার যাতে কোনোভাবে এই ইস্যুটিকে ধামাচাপা দিতে না পারে বা এড়িয়ে যেতে না পারে তা নিশ্চিত করা এবং সংসদীয় বিতর্কে এটিকে বারবার তুলে ধরে সরকারের স্বচ্ছতাকে চ্যালেঞ্জ করা। দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক কারবারিরা এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে রাহুল গান্ধীর এই আকস্মিক পদক্ষেপ একটি অত্যন্ত সুচিন্তিত এবং সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল। ভারতের রাজনীতিতে অতীতে বারবার দেখা গিয়েছে যে হিন্দুত্ব, ধর্মীয় ভাবাবেগ বা মন্দির সংক্রান্ত কোনো সংবেদনশীল বিষয়ে বিরোধীরা মুখ খুললে তাদের অনায়াসে সত্য হেতু বা ধর্মবিরোধী তকমা দেওয়ার একটি নিরন্তর চেষ্টা করা হয়েছে। আসন্ন সংসদীয় অধিবেশনেও শাসক দল এই একই পরিলক্ষিত কৌশল অবলম্বন করে বিরোধীদের কণ্ঠস্বর করার চেষ্টা করতে পারে বলে বিরোধী শিবিরের অনেকে আশঙ্কা করছেন। কিন্তু এবার বিরোধীরা সম্পূর্ণ ভিন্ন এক যুক্তির অবতারণা করেছে। বিরোধীদের প্রখর যুক্তি হলো, যদি রাজনৈতিক বিরোধীরা নিজেদের নির্বাচনে ফায়দা তোলার জন্য বা নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্য মন্দিরে গিয়ে থাকেন, তবুও যে কোটি কোটি ধর্মপ্রাণ সাধারণ মানুষ নিঃস্বার্থে ভক্তি ভরে দান করেছেন এবং এখন তহবিলের অস্বচ্ছতার খবরে মনে গভীরভাবে আঘাত পেয়েছেন, অন্তত সেই সাধারণ ভক্তদের অধিকার রক্ষার স্বার্থে কাউকে তো এগিয়ে আসতেই হবে। তাই এবার সাধারণ এবং প্রকৃত ভক্তদের অধিকার রক্ষার ঢাল ব্যবহার করে বিরোধীরা এই ইস্যুটিকে এক সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে। এর ফলে শাসক দলের পক্ষে সংসদে দাঁড়িয়ে শুধুমাত্র ধর্মীয় আবেগের দোহাই দিয়ে বা বিরোধীদের ধর্মবিরোধী প্রমাণ করার চেষ্টা করে এই অস্বচ্ছতার গুরুতর অভিযোগগুলি এড়িয়ে যাওয়া অত্যন্ত কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারকেও এখন অত্যন্ত সতর্কতা এবং বিচক্ষণতার সঙ্গে এই অভিযোগের মোকাবেলা করতে হবে, কারণ সাধারণ মানুষের গভীর আবেগের সঙ্গে যুক্ত একটি বিষয়ে সরকারের তরফ থেকে কোনো রকম ভুল বার্তা সাধারণ মানুষের কাছে গেলে তা একটি বিরাট নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা আসন্ন নির্বাচনগুলিতে প্রভাব ফেলতে পারে। ঠিক বাদল অধিবেশনের আগে এই ইস্যুটিকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করার মাধ্যমে বিরোধী শিবির এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা সরকারের কোনো দুর্বলতাকেই বিনা যুদ্ধে ছেড়ে দেবে না। অন্যদিকে বিরোধীরা যখন এতটা আক্রমণাত্মক মেজাজে এবং জোটবদ্ধ হয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে, তখন সরকারও যে হাত গুটিয়ে চুপচাপ বসে নেই তা বলাই বাহুল্য। রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলেই জোর জল্পনা শোনা যাচ্ছে যে সরকার এই বাদল অধিবেশনে অত্যন্ত সুকৌশলে এমন কিছু গুরুত্বপূর্ণ বিল বা আইনি প্রস্তাব আনতে পারে যা বিরোধীদের এই মজবুত ঐক্যে বড়সড় ফাটল ধরাতে পারে এবং সংসদীয় আলোচনার মূল কেন্দ্রবিন্দুকে নিমেষে অন্যদিকে ঘুরিয়ে দিতে সক্ষম হবে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল হল বহু প্রতীক্ষিত ডিলিমিটেশন বিল। এই বিলটি যদি সংসদে পাশ হয়ে কার্যকর হয়, তবে গোটা দেশ জুড়ে লোকসভা ও রাজ্য বিধানসভার আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে এবং আমূল বৃদ্ধি পাবে। আর ঠিক এই জায়গাতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মতো অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী বিরোধী নেতাদের জন্য এক চরম রাজনৈতিক ধর্মসংকট তৈরি হতে চলেছে। বর্তমান রাজনৈতিক মানচিত্র অনুযায়ী উত্তরপ্রদেশে লোকসভার ৮০টি আসন রয়েছে, যা দেশের যে কোনো রাজ্যের তুলনায় সর্বোচ্চ এবং জাতীয় রাজনীতিতে দিল্লির মসনদ দখলের চাবিকাঠি হিসেবে বিবেচিত হয়। যদি আগামী দিনে সীমানা নির্ধারণের ফলে দেশের আসন সংখ্যা ৫০% বৃদ্ধি পায়, তবে জনসংখ্যার নিরিখে সবচেয়ে বেশি লাভবান হবে এই উত্তরপ্রদেশই। এই রাজ্য থেকে সাংসদ সংখ্যা অনায়াসে ১০০ হয়ে যেতে পারে। এখন সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন হলো, বিরোধী জোটের অন্যতম প্রধান স্তম্ভ অখিলেশ যাদব কি সংসদে দাঁড়িয়ে এই বিলের সরাসরি বিরোধিতা করার সাহস দেখাতে পারবেন? যদি তিনি বা তার দলের সাংসদরা সংসদে এই বিলের তীব্র বিরোধিতা করেন, তবে শাসক দল অত্যন্ত সুকৌশলে গোটা রাজ্য জুড়ে এই প্রচার শুরু করবে যে অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মানুষের রাজনৈতিক ক্ষমতায়ন, রাজ্যের গুরুত্ব বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়নের বিরোধী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে তারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে জাতীয় রাজনীতিতে উত্তরপ্রদেশের রাজনৈতিক আধিপত্য আরও মজবুত হওয়ার পথে খোদ সমাজবাদী পার্টি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আবার উল্টো দিকে যদি তিনি বিরোধী জোটের স্বার্থের কথা ভুলে এই বিলকে সমর্থন করেন, তবে দক্ষিণের রাজ্যগুলির আঞ্চলিক দলগুলি যেমন ডিএমকে, যারা জনসংখ্যার হার নিয়ন্ত্রণ করার ফলে আসন বৃদ্ধির কারণে সংসদে তাদের প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কমার চরম আশঙ্কা করছে, তাদের সঙ্গে সমাজবাদী পার্টির এবং সর্বোপরি ইন্ডিয়া জোটের সম্পর্কে এক বিশাল ফাটল ধরতে পারে।
অর্থাৎ শুধুমাত্র এই একটি বিল উত্থাপনের মাধ্যমে সরকার অত্যন্ত সুনিপুণভাবে বিরোধীদের আস্তিনে থাকা তুরুপের তাসগুলি কেড়ে নেওয়ার এবং বিরোধী ঐক্যে চির ধরানোর চেষ্টা করতে পারে বলে মনে করা হচ্ছে। এই চরম রাজনৈতিক টানাপোড়েন এবং জটিল সমীকরণের মধ্যে ইন্ডিয়া জোটের সামগ্রিক ভবিষ্যৎ নিয়েও দেশের নানা মহলে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। সর্বদলীয় বৈঠকে তারা যেভাবে অভাবনীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে ওয়াকআউট করেছে তা সরকারের প্রতি একটি স্পষ্ট বার্তা, কিন্তু রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই এই ঐক্য কি আসন্ন অধিবেশনের শেষ দিন পর্যন্ত একই রকম ভাবে বজায় থাকবে? কারণ একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলেই দেখা যাবে যে এই জোটের ভিতরে ইতিমধ্যে বেশ কিছু দৃশ্যমান ফাটল তৈরি হয়েছে। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা আগেই ভেঙেছে। অন্যান্য বেশ কিছু রাজ্যেও আঞ্চলিক দলগুলির মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং মতানৈক্য একেবারে স্পষ্ট হয়েছে। এমনকি মহারাষ্ট্রের বর্ষিয়ান এবং চাণক্য বলে পরিচিত নেতা শরদ পাওয়ারের আগামী দিনের রাজনৈতিক পদক্ষেপটি কি হতে চলেছে তা নিয়েও রাজনৈতিক অলিন্দে নানা জল্পনা শোনা যাচ্ছে। আগামী প্রায় এক মাস ধরে যখন সংসদের এই গুরুত্বপূর্ণ বাদল অধিবেশন চলবে, তখন শাসক দলের নিয়ে আসা বিভিন্ন বিতর্কিত বিল এবং সূক্ষ্ম রাজনৈতিক কৌশলের সামনে এই বিরোধী জোট নিজেদের মধ্যে সমন্বয় রেখে কতটা ঐক্য ধরে রাখতে পারে, সেটাই এখন জাতীয় রাজনীতির সবচেয়ে বড় দেখার বিষয়। একদিকে সরকারের সামনে যেমন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত মূল্যবৃদ্ধি, দেশের বেকারত্ব সমস্যা এবং রাম মন্দির তহবিলের অস্বচ্ছতার মতো অস্বস্তিকর বিষয়গুলি স্পষ্ট জবাব দেওয়ার এক বিরাট চ্যালেঞ্জ রয়েছে। অন্যদিকে বিরোধীদের সামনেও সবচেয়ে বড় এবং কঠিন চ্যালেঞ্জগুলি হলো নিজেদের মধ্যেকার পারস্পরিক অহংকার এবং মতবিরোধ ভুলে সমন্বয় বজায় রাখা এবং শাসক দলের পাতা কোনো সুচতুর রাজনৈতিক ফাঁদে পা না দেওয়া। সরকার এবং বিরোধীদের এই একে অপরকে টেক্কা দেওয়ার লড়াইয়ে আগামী দিনগুলি যে অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে তা নিশ্চিত। এই বাদল অধিবেশন যে ভারতীয় রাজনীতির আগামী দিনের রূপরেখা এবং সমীকরণ সম্পূর্ণভাবে নির্ধারণ করে দিতে চলেছে তা আর নতুন করে বলার অপেক্ষা নেই। এই সমগ্র রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আপনাদের কি মনে হয়, সরকারের সামনে আগামী দিনে ঠিক কি নতুন চ্যালেঞ্জ আসতে পারে বলে আপনারা মনে করেন? আর বিরোধীরাই বা এই অধিবেশনে কতটা সফলভাবে এবং ঐক্যবদ্ধভাবে তাদের ভূমিকা পালন করতে পারবে বলে আপনাদের মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।